আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি বলছি যে শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভোট কেন্দ্রে কেউ যাবেন না। ছবিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেরই ছবি দেওয়া আছে এবং দুজনই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন যে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। 3 দিন 4 দিন আগে সজীব ওয়াজেদ জয়ও বলেছেন। তো আজকের এই ভিডিওটা যখন আপনারা শুনবেন, প্লিজ দয়া করে পুরো ভিডিওটা শুনবেন। আজকের এই ভিডিওটা দয়া করে সকলে পুরো ভিডিওটা শুনবেন এবং পছন্দ হলে ম্যাক্সিমাম শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধু বান্ধবকে বলবেন যে এটা শোনার জন্য। আওয়ামী লীগ নেতাদেরকে প্রেশার করে পাঠাবেন যেটা শোনার জন্য। আমি এই যে শেখ হাসিনা আজকে প্রায় 15 দিন আগে বলেছেন নো ভোট নো ভোট, একটা ক্যাম্পেইন চলছে না, নো ভোট নো ভোট, যেখানে নৌকা নাই সেখানে ভোট নাই। বেশ কিছু জনপ্রিয় গানও করেছে, অবশ্য ওখানে দুই একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, সেটাতে কেউ মনক্ষুণে লাভ নেই। কারণ এখন যে প্রজন্ম, জেনজি প্রজন্ম, তারা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া বুঝে না। কারণ ওই যে একজনে বলছিল সাউয়া মাউয়া ছেড়ে দাও, ওনার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো সবাই শুনেছে না। তো সেই এখন আমরাও ওইভাবে গেলাম। কিন্তু এই যে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে কথাটা বলছে যে ভোট কেন্দ্রে কাউকে না যাওয়ার জন্য, যারা আওয়ামী লীগ সমর্থক বা জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে। আমাদের আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এদের কোনো নেতা নেত্রীকে আজ পর্যন্ত একটা ভিডিও মেসেজ দিতে পেরেছে? পারে নাই। তবে আজকে থেকে আমাদের বিভিন্ন তৃণমূলের বেশ কিছু কর্মী, বেশ কিছু ভাই বোন যাদের কোনো পদ পদবিও নেই, তারা ভিডিও মেসেজ দিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের থেকে ভিডিও মেসেজ ফেসবুকে ছেড়ে দিচ্ছে, রেকর্ডিং করে রেকর্ডটা ছেড়ে দিচ্ছে। কিন্তু নেতারা কোথায়? আপনার আজকে যুবলীগের সেন্ট্রাল কমিটির 2 লিডার, পরশ, তিনি কানাডায় থাকেন, আরেকজন আছেন নিখিল, সেক্রেটারি, দুইজনের একজনই কি ভিডিও বার্তা দিয়েছেন? একটাও দেননি। এ টিমের লাইভে এসেছিলেন পরেশ সাহেব, উনি ওনার চেহারা দেখান নাই। ওনারা দুইজন কিন্তু চাইলে দুইটা ভিডিও বার্তা, ছোট ছোট 30 সেকেন্ডের ভিডিও বার্তা হোক, যে যারা যুবলীগ করেন, আওয়ামী লীগ করেন, যারা করেন, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আশপাশের লোকজনকে উৎসাহিত করুন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এই কথাগুলো তো ওনারা দুইজন ভিডিওতে এসে বলতে পারতেন, লাইভে আসার দরকার নেই, তো রেকর্ডিং করে ছেড়ে দেন না 30 সেকেন্ডের জন্য। করেননি। স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট, উনি আছেন বর্তমানে সম্ভবত ইউএসএ, এবং সেক্রেটারি, উনিও আছেন বাইরে, না জানি হয়তো থাইল্যান্ড বা ব্যাংককে, কোথায় আছেন কে জানে। ওনাদেরকে আজ পর্যন্ত, আমি অনেকবার কথা বলেছি, আজ পর্যন্ত বলাতে পারিনি ওনাদেরকে। মহিলা আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি, কোথায় আছেন ওনারা? ওনারা যদি ঘরে থেকে থাকেন তাহলে ওখান থেকে একটা ভিডিও বার্তা দেন না। এরপর আছে আপনার কৃষক লীগ, কৃষক লীগের সেক্রেটারি থাকেন কানাডায়, উনিও কেন একটা ভিডিও বার্তা দিতে পারলেন না? আমাকে বলেন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তরের যে সেক্রেটারি, উনিও দেশের বাইরে আছেন, প্রেসিডেন্ট যদিও জেলখানায় আছেন। আর ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি, উনি তো হাওয়া, ওনার অবস্থা কেন হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে, এই অবস্থায়। এছাড়াও আরো কিছু আছে, যেমন আপনার বঙ্গবন্ধু পরিষদ আছে, প্রকৌশলীরা আজকে অবশ্য একটা বিবৃতি দিয়েছে, সাচিব আছে, কৃষিবিদ সংগঠন আছে, আওয়ামী লীগ আইনজীবী পরিষদ আছে, এনারা কোথায়? সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ কোথায়? সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, যে নাজিম নিজাম, যার ওয়াইফ একসময় এমপিও হয়েছিলেন আওয়ামী লীগের বদন্যতায়, ওনারা কোথায়? নাজিম নিয়াজ তো আমেরিকাতে আছেন, ওনারা কেন এসে একটা ভিডিও বক্তব্য দিচ্ছেন না বা ভিডিও বক্তব্য দিতে পারছেন না? কারণটা কি? এই যে তৃণমূল কর্মী যারা এখন ভিডিও বার্তা দিচ্ছে, তাদের বাবা মা আছে, তাদের ঘর বাড়ি আছে, তাদের ভয় নাই, শুধু নেতাদেরই বাবা মা আছে, ঘর বাড়ি আছে, এটা চলে যাবে? নাকি এই সমস্ত সংগঠনের বড় বড় নেতারা এখন বিএনপি বা জামাতকে ডোনেশন দিচ্ছে এবং গোপনে হাত মিলাচ্ছে? কোনটা আপনার কাছে কোনটা মনে হয়? কমেন্টস করে জানান আপনার কাছে কোনটা মনে হয়। এই যে আমি যে সংগঠনগুলোর কথা বললাম, তার মধ্যে একমাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছাড়া আর কেউ ফেসে আইসা এভাবে বিভিন্ন জায়গায় কথা বলছে না। কোথায় গেল এই যুবলীগের নগর, মহানগর, ওয়ার্ড, থানা কমিটির সভাপতি সেক্রেটারিরা? তারা কোথায়? যুবলীগের তৃণমূলের কর্মীরা কথা বলে, নেতারা কোথায়? শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে যে যে ওনারা কথা বলছেন, এতেই হবে? আপনাদের মতামত কি? যে এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুইজনই দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, এই কথাটা আওয়ামী লীগের সমস্ত নেতারা একের পর এক বলা উচিত কিনা?
ওনারা যদি বলে এটার ইম্প্যাক্ট আমি বা আপনি বললে যতটুকু পড়বে তার চেয়ে বেশি পড়বে, তাই নয় কি? আওয়ামী লীগের 300 আসনে 300 এমপি আছেন। 300 এমপি যদি এসে এক এক দিনে যদি 10 জন বা 20 জন এমপি হয়, যে এসে যদি বলেন যে আমার আসন, ধরেন আপনার এক্সাম্পল আমি বললাম যে আমার আসন 1, আমার আসন 2, আমার সংসদীয় আসন 300, আমার সংসদীয় আসন 286, আমার সংসদীয় আসনের নেতা কর্মী জনসাধারণের কাছে অনুরোধ, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন না, আপনারা সকলে বাসায় থাকুন। যদি প্রেসারে পড়ে বা মৃত্যু ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতেই হয়, ভোট কেন্দ্রে গিয়ে সেই ভোট কি করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ওখানে, যে আপনারা এমন কিছু করুন, এমন ভাবে করেন যে আমরা কোনো ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না। এই অনুরোধটুকু কি 300 আসনে 300 জন এমপি করতে পারেন না? বা রানিং এমপি যারা ছিল তারাও করেন না? বা আগামীতে অদূর ভবিষ্যতে যারা এমপি হওয়ার খায়েশ আছে, কমিশনার হওয়ার খায়েশ আছে, তারাও কি বলতে পারেন না? সারা বাংলাদেশে এতগুলো কমিশনার, মহিলা কমিশনার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, অমুক চেয়ারম্যান, কোথায় ওনারা? কেন ওনারা এখন ভিডিও বার্তা দিচ্ছেন না? আওয়ামী লীগের কতজন নেতা, আমি কোনো কর্মীর কথা, কতজন নেতা এই সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটির নেতা, কতজন আপনারা উঠান বৈঠক করতে পারছেন? আপনার সব কি ওই যে রাতের বেলার হোয়াটসঅ্যাপ, সারা রাত হোয়াটসঅ্যাপ আর দিনের বেলা মেয়াদ উত্তীর্ণ খায়া ঘুমাইয়া থাকবেন? আমি এখন পর্যন্ত দেখলাম না যে কোনো আওয়ামী লীগ নেতা ফোন দিয়ে বলতে যে ভাই এই এটা লাইভ রেডি করেন, আমি আমার এলাকার জনগণকে বলবো, আমি আমার দেশের জনগণকে বলবো যে যাতে ভোট কেন্দ্রে না যায়, আমি আমার জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের কথাটা বাংলাদেশের মানুষকে আরো বেশি করে শোনাবো। হ্যাঁ, আমরা জানি শেখ হাসিনার কথা সবাই শুনছে, সজীব ওয়াজেদ জয়ের কথা সবাই শুনছে, কিন্তু কথাটা হচ্ছে যে আপনারা কেন বলছেন না? এখনো কেন আপনাদের মধ্যে গ্রুপিং? আপনারা কেন এখনো বলতে পারতেছেন না? মানে আপনাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য আপনারা চুপচাপ চেহারা দেখাবেন না নাকি? আপনারা কেউ চেহারা দেখাবেন না, কারণ আপনারা চেহারা দেখালে আবার আপনাদের ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষতি হয় কিনা। আর আমরা যারা বলি বা আমার তৃণমূল কর্মী ভাই বোন যারা বলে, তাদের কারোই ব্যবসা বাণিজ্য নাই, বাপ মাও নাই, ঘর বাড়িও নাই, সব এতিমখানা থেকে উঠে আসছে নাকি? এটাই কি মনে হয় না? তো আপনারা প্লিজ যারা আমার এই বক্তব্যটা শুনছেন, সকলে এই বক্তব্যটা একটু বেশি বেশি করে প্রচার করেন, বেশি বেশি করে আওয়ামী লীগ নেতাদেরকে জিজ্ঞেস করেন এখন যে তোমরা হোয়াটসঅ্যাপ কলে আমাদের সাথে কথা না বলে ভিডিও বার্তা দাও। আমার কথা হচ্ছে ভিডিও বার্তা দাও। আওয়ামী লীগকে ধ্বংসের মূল কারিগর এই লোকগুলো, এই কমিটি, আপনার যতগুলো কমিটি বললাম, এই যে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, এরা সবগুলোই দায়ী, এরা সবগুলোই দায়ী। আজকে কোথায় অ্যাডভোকেট সাহেবেরা গোলাগুলি করতেন? আপনারা আপনারা ওই কে এপিএস হবেন, কে পিপি হবেন, কে জিপি হবেন, কে ডিপি হবেন, সকলেই তো পয়সা খাইছেন। বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ আমলের গত 15 বছর তো আপনারাও পয়সা খাইছেন, সব বেনিফিশিয়ারি। কেউ জমি নিছেন, কেউ জায়গা নিছেন, কেউ টাকা নিছেন, কেউ চিকিৎসার জন্য টাকা নিছেন, নিছেন না আপনারা? কেউ আপনাদের বউরে এমপি বানাইছেন, কারো বউ আবার যে নেতা হয়েছে, কারো ছেলে এমপি হয়েছে। আপনারা বের হচ্ছেন না কেন? আপনার বের হওয়ার দরকার নেই, আপনারা রাস্তায় মিছিল করতে বলতে ভিডিও বার্তা দেন, অনলি 30 সেকেন্ড, যে আপনি বলেন যে আমি অমুক, চেহারাটা দেখাই যে আমি অমুক, আমার এলাকার জনগণ এবং দেশবাসীকে বলছি এই ভোটে আপনারা কেউ যাবেন না, এই ভোটে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, নো ভোট, নো ভোট, নো ভোট। আওয়ামী লীগ নাই এই জন্য যে আপনারা শুধুমাত্র যাবেন না তা নয়, এই দেশটাকে বাঁচানোর জন্য হলো এই ভোটে অংশগ্রহণ করেন না। কারণ এই ভোটে যদি অংশগ্রহণ না করেন, এই ভোটের পার্সেন্টেজ সারা পৃথিবীর লোকজন যখন দেখবে হাসবে, এটা সকলেই আপনার কি করবে? বাতিলের খাতায় ফেলে দিবে। এই কথাগুলো বলার মতন আওয়ামী লীগ নেতাকর্মী, যুবলীগ নেতাকর্মী, স্বেচ্ছাসেবক লীগের নেতা, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আরো যা যা আছে, এই যে সাচিব, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সঙ্গীত পরিষদ, তারপর আপনার কৃষিবিদ সংগঠন, তারপরে আওয়ামী লীগ আইনজীবী পরিষদ, পরিষদের তো অভাব ছিল না। কোথায় আপনারা নেতারা? সুতরাং আসুন, আমার তৃণমূল ভাই বোন এবং যারা আছেন সকলে মিলে আমার এই ভিডিওটাকে আপনার নিজের মনে করে, নিজের মনের ভাষা মনে করে সকলের কাছে পৌঁছান এবং আওয়ামী লীগ নেতাদের কাছে পৌঁছান বেশি বেশি করে, যে জবাব দাও। এবং আপনাদের যদি আরো কোনো পরামর্শ থাকে আপনার কমেন্টসে লিখুন। প্রতিদিন এই ধরনের একটা করে ভিডিও আমার চ্যানেলে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিয়ে কথা বলতে এসেছি আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দিল্লি ওয়াশিংটন নয়া রসায়ন এবং বাংলাদেশের
আগামীর রাজনীতির রোডম্যাপ কি হতে যাচ্ছে এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আওয়ামী লীগের পতন হয়েছে 1.5 বছর। এই 1.5 বছর পরে এসে যদি আপনি বাংলাদেশের রাজনীতির রসায়নটা মেলাতে চান, মেলে কি? সেই স্থিতিশীল বাংলাদেশ, সেই উন্নয়নকামী বাংলাদেশ কিছু আছে অবশিষ্ট? আজকে নেই। তখন বারবার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রশ্নটি চলে আসে। দর্শক, বাংলাদেশের রাজনীতি আজকে 1.5 বছর পরে এসে যদি দেখেন যে চরম এক ক্রান্তিকাল পার করছে। দেশের প্রধান ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি আদৌ সেই স্থিতিশীলতা আনতে পারবে? আজ থেকে 1.5 বছর আগে যে স্থিতিশীল বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিছু অনিয়ম সবসময় থাকে, 1.5 বছর আগেও ছিল। সেই অনিয়মটা যদি বাদ দেন, বাদ দিয়ে যদি চিন্তা করেন, একটি স্থিতিশীল বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করছিলাম। কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে এই যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচন পরবর্তী সময়ে কি হবে? স্থিতিশীলতা ফিরবে? আমি বলতে চাই বা আমরা বলতে চাই, গত 1.5 বছরের দেখা থেকে প্রশ্নই আসে না। স্থিতিশীলতা তো ফিরবেই না, বরং আরও বাড়বার সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা আছে সেটাও আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আগামী 28 ফেব্রুয়ারি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার কথা রয়েছে। তখন কি শুধু পুলিশ বাহিনী দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? বিশেষ করে যখন পুলিশ বাহিনী নিজেই নানা অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন বর্তমান রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগ হয়ে উঠতে পারে একমাত্র আশার বাতিঘর। আমরা আলোচনা করব দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যকার ভূ রাজনৈতিক সম্পর্কের রসায়ন কিভাবে আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরাতে সহায়ক হতে পারে। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়রায়ের নিরলস প্রচেষ্টা কি সফল হবে? আওয়ামী লীগ কবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামোটি গত 1.5 বছর দেশটা চালালো, সেই সরকারটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং আইন শৃঙ্খলার পাহাড় সম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মনে আজ বড় প্রশ্ন, নিরাপত্তা কোথায়? পুলিশ বাহিনীর একটি বড় অংশ আজ হতাশ। আজকে 1.5 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই হতাশা কাটিয়ে পুলিশকে একটা স্বাভাবিক বাহিনীতে আজও পর্যন্ত 1.5 বছর আগে যে বাহিনীটি ছিল সেই বাহিনীতে রূপান্তর করতে পারেনি। গণপুলিশ হত্যা, গণচাকরিচ্যুতি এবং প্রশাসনিক বদলের কারণে পুলিশ বাহিনীর মনোবল এখন তলানিতে। তারা কি একা সামাল দিতে পারবে 28 ফেব্রুয়ারি পরবর্তী বাংলাদেশকে? বাস্তবতা হলো, দেশের মাঠ পর্যায়ে যে বিশাল সাংগঠনিক ভিত্তি আওয়ামী লীগের রয়েছে, তাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা অসম্ভব। যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, সেই এনসিপি বা নতুন শক্তিগুলো আজ দৃশ্যপটে ক্রমেই ফিকে হয়ে আসছে। এনসিপি বা এই যে তরুণ তুর্কিদের যে ভূমিকাটা হওয়ার কথা ছিল বা তাদের মধ্যে যে ফায়দা হাসিলের ব্যাপারটা ছিল, অর্থাৎ এই যে তথাকথিত অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হবার কথা ছিল তাদের, কিন্তু মূল বেনিফিশিয়ারি কারা? মূল বেনিফিশিয়ারি একটি বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দল, মৌলবাদী রাজনৈতিক দল জামাত ইসলামী। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে অভ্যুত্থান বা তথাকথিত অভ্যুত্থানের যে ফায়দা হাসিলটা জামাত ইসলামী ইতিমধ্যে করে ফেলেছে। অন্যদিকে আপনারা গত 1.5 বছরে দেখছেন যে বিএনপি দেশ জুড়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা মামলার রাজনীতিতে ব্যস্ত হয়ে গত 1.5 বছর মানুষের জীবন কিভাবে অতিষ্ঠ করে ছেড়েছে। এই অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষ আবারও সেই স্থিতিশীলতা খুঁজছে যা গত 1.5 দশকে দৃশ্যমান ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বলে থাকেন প্রায়শই যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসে। কেন আওয়ামী লীগে আসার আলো? প্রথমত, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তারা বিশ্বের কাছে বর্তমান পরিস্থিতির অগণতান্ত্রিক দিকগুলো তুলে ধরছেন। দ্বিতীয়ত, জামাত বিএনপির প্রভাব বৃদ্ধির ফলে যে উগ্রবাদের আশঙ্কা তৈরি হয়েছে তা সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হবে অচিরেই। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই অসাম্প্রদায়িক চেতনার ধারক।
দেশের ব্যবসায়ী সমাজ এবং সাধারণ নাগরিকরা যখন দেখছেন যে তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তখন তারা আওয়ামী লীগের আমলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার কথা স্মরণ করছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভূ রাজনীতি। আওয়ামী লীগ কি ভারত ও আমেরিকার সম্পর্কের পরিবর্তনের জন্য অপেক্ষা করছে? উত্তর হচ্ছে হ্যাঁ। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ। দিল্লি কখনোই চাইবে না তাদের প্রতিবেশী রাষ্ট্রে এমন কোনো শক্তি ক্ষমতায় আসুক যারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দিল্লি এখন নিঃশব্দে কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে কাজ করছে আওয়ামী লীগকে মূলধারায় ফিরিয়ে আনতে। অন্যদিকে আমেরিকার সাথে ভারতের কৌশলগত অংশীদারত্ব এখন তুঙ্গে। ওয়াশিংটনও বুঝতে পারছে যে বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো হবে না। দিল্লি এবং ওয়াশিংটনের এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতায় হতে পারে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান চাবিকাঠি। ভারত লবিং এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রয়োজনে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়াটি অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ওয়াশিংটন এক জায়গায় ইতিমধ্যে এসে পড়েছে, বিশেষ করে বাণিজ্য চুক্তির মাধ্যমে। এই যে সামনের সপ্তাহে ভারত এবং আমেরিকা একটা যৌথ বিবৃতি প্রকাশ করবে তাদের আগামীর দুদেশ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার রোডম্যাপ, এবং মার্চের প্রথমার্ধের মধ্যে ভারত এবং আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে। এবং তারপর থেকে আপনি বলতে পারেন মার্চ মানে আবারও বলছি, আমাদের স্বাধীনতার মাস, আমাদের মুক্তিযুদ্ধের মাস। এই মার্চ থেকেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দেশে সশরীরে প্রত্যাবর্তন, দেশে প্রত্যাবর্তন আস্তে আস্তে দেখতে পারবেন যে আগামী মার্চ নাগাদ যেভাবে হিসেব চলছে, এই হিসেবগুলো যদি এভাবে হয়, আওয়ামী লীগ একটু একটু করে প্রত্যাবর্তন করা শুরু করবে সশরীরে। তারপরেও আমরা প্রশ্ন করতে চাই, বা বেশিরভাগ মানুষ প্রশ্ন করে, যে আওয়ামী লীগ আসলে কবে নাগাদ রাজনীতিতে ফিরতে পারবে এবং এর প্রক্রিয়াটা কি হবে। বিশেষজ্ঞদের মতে এটি আসলে ঠিক ছকে বেঁধে হবে না, এর একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকতে পারে। আন্তর্জাতিক চাপ, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, এই যে সরকারটি আসছে 12 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের উপর চাপ সৃষ্টি করবে। মোদ্দা কথা, 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে নির্বাচন, এবং অবৈধ সরকারের অধীনে নির্বাচনটিও অবৈধ, এবং সেই সরকারটিও কতটা বৈধ হবে সেটিও একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটাকে সামনে রেখেই একটা চাপ সৃষ্টির একটা প্রবণতা থাকতে হবে। দলটির ওপর যে মামলা ও নিষেধাজ্ঞার খড়গ রয়েছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবেই করতে শুরু করবে। দেশের চলমান বিশৃঙ্খলা ঠেকাতে সরকার যখন ব্যর্থ হবে, তখন বড় দলগুলোর মধ্যে সংলাপের পরিবেশ তৈরি হবে, যেখানে আওয়ামী লীগকে ছাড়া সমাধান অসম্ভব হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে রাজপথে ফিরবে। আমি খানিক আগে বললাম যে মার্চ থেকেই একটু একটু ফেরা শুরু করবে, কিন্তু কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগকে ফুল ফেজে রাজপথে দেখতে পারবেন। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সজীবদের জয়ের আধুনিক ও কৌশলগত নেতৃত্বই হবে এই প্রত্যাবর্তনের মূল চালিকা শক্তি। দর্শক, একটি কথা মনে রাখতে হবে যে কোনো বড় রাজনৈতিক শক্তিকে জোর করে মুছে ফেলা যায় না। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের যে নাড়ির টান, তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান রাজনৈতিক দলগুলো যখন মানুষের মনে আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তখন আওয়ামী লীগই হতে পারে ভবিষ্যতের স্থিতিশীল বাংলাদেশের কাণ্ডারি। দিল্লিকে শেষ পর্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে, নাকি অভ্যন্তরীণ পুনর্গঠনই হবে বড় শক্তি? সময় এর উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ ফিরছে, এবং তা হবে আগের চেয়েও শক্তিশালী ও সুসংগঠিত রূপে। দর্শক, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে, এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে।
শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি আল জাজিরার এক সাক্ষাৎকারে তার মা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, তিনি আর হয়তো বাংলাদেশে যখন আওয়ামী লীগ ফিরবে তখনও তিনি রাজনীতিতে ফিরবেন কিনা সেটা বলা যাচ্ছে না, এমন মন্তব্য করবার পর এবং সাংবাদিক উল্টো তাকে যখন প্রশ্ন করেন যে তার মানে কি শেখ হাসিনার শেখ হাসিনা যুগের একরকম অবসান হয়েছে, তখন সজীব ওয়াজেদ জয় উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, কেউই চিরকাল থাকেন না, তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, কাজেই আওয়ামী লীগ প্রজন্মের পর প্রজন্ম থাকবে, আওয়ামী লীগের রাজনীতির কখনো বাংলাদেশে বিনাশ হবে না, কিন্তু সেটা কোনো এক বিশেষ ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। আওয়ামী লীগের তরফে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সাক্ষাৎকারে এই মন্তব্যটা বারবার করছেন যে কোনো একটি বিশেষ পরিবারের ওপর আওয়ামী লীগ রাজনীতি নির্ভরশীল নয়, শেখ পরিবারের ওপর নির্ভরশীল নয়, এবং এই কথাটা যখনই তারা বলেন তখন একরকমের উদ্গ্রীব উৎকণ্ঠা তৈরি হয় আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে যে তার মানে কি সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের পরবর্তী উত্তরসূরি দলের দায়িত্ব নিতে চান না। আরেক ধরনের উদ্বেগ সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারের পরে তৈরি হয়েছে যে তার মানে কি শেখ হাসিনা আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না, তিনি কি একরকম অবসরে যাচ্ছেন। আল জাজিরার ওই সাক্ষাৎকারটার পর থেকে এমন জল্পনা দানা বেঁধে উঠেছে যে অনেকেই ইউটিউবে এরকম বিশ্লেষণও করছেন যে শেখ হাসিনা অবসরেই চলে গেছেন এবং দলের দায়িত্ব সজীব ওয়াজেদ জয়ই নিয়ে নিয়েছে। আপনারা জানেন যে এমনকি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করে তাদের সাক্ষাৎকারেও আপনাদেরকে জানিয়েছি যে শেখ হাসিনার আপাতত এই অবস্থায় দল ত্যাগের কোনো সম্ভাবনা নেই, কিন্তু এরপরেও এত ব্যক্তিরা রীতিমতো কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে শেখ হাসিনার অবসরে যাওয়ার খবর বলে আসছেন গত কয়েক সপ্তাহ ধরে ইউটিউবে, যে ব্যাপক অনুসন্ধান পরিচালনার পর নিশ্চিত করে আপনাদের বলি যে মা ছেলে বরং একযোগে দায়িত্ব ভাগাভাগি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফেরাতে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার সর্বশেষ সাক্ষাৎকারেও আরেক দফা বলেছেন কোনো পরিবারের ওপর নির্ভরশীল নয় আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছেন নতুন নেতৃত্ব আসতে হবে, তরুণ নেতৃত্ব আসতে হবে, কিন্তু সেটা কোনো ধনী এলিট পরিবার থেকে ঢাকা শহর থেকেই আসতে হবে এমন কোনো কথাও নেই। এমন তরুণ নেতৃত্ব আসতে হবে যারা তরুণ এবং বয়স্কদের মধ্যে একটা সেতুর মতো কাজ করতে পারেন বাংলাদেশের গ্রামীণ এবং শহরের জনগোষ্ঠীর মধ্যে। শেখ হাসিনা এটাও মনে করিয়েছেন যে দলের যখন এমন ছত্রভঙ্গ অবস্থা, দলের নেতাকর্মীরা যখন হামলা মামলায় জর্জরিত, দলের যখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তখন তো নেতৃত্বে পরিবর্তন আনা যাবে না। নেতৃত্বে আওয়ামী লীগ বরাবর পরিবর্তন এনেছে কাউন্সিলের মাধ্যমে, দলীয় নেতাকর্মীদের নির্বাচনের মাধ্যমেই, কাজেই সেভাবেই আবারও নেতৃত্বে পরিবর্তন আসবে। কিন্তু শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে গত 15-17 বছর আওয়ামী লীগের পুরো ক্ষমতায় থাকার সময়টাতেই আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা বারবার দলের একটা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চেয়েছেন, শেখ হাসিনার বয়স হয়ে যাচ্ছে, শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে তাকে বাংলাদেশের রাজনীতিতে আরো সক্রিয় দেখতে চেয়েছেন, কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে তেমনভাবে আগ্রহী হয়ে উঠতে পারেন নাই, বা তিনি আগ্রহী হন নাই বলেই একদিকে যেমন মাকে, মানে প্রধানমন্ত্রী মাকে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বাংলাদেশের যে ডিজিটাল সম্প্রসারণ সেটাতে সক্রিয় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, কিন্তু রাজনীতিতে, তৃণমূলের রাজনীতিতে কিংবা দলীয় রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হন নাই। রংপুরে তার পিতৃভূমিতে তিনি আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবেই থেকে গেছেন। 2024 আগস্টের পরেও সজীব ওয়াজেদ জয় এমনকি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারেও বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে আর তারা শেখ পরিবার ফিরবেন কিনা সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা উভয়ে বুঝেছেন যে পরিবারকেও আরো সম্পৃক্ত হওয়া, সক্রিয় হওয়া প্রয়োজন। যখন দল একরকমের ছত্রভঙ্গ, তখন একদিকে দলের কর্মীদের মনোবল চাঙা করতে যে শেখ পরিবার তাদের পাশে আছে, পুত্র মা দুজনেই তাদের সাথে আছেন, সক্রিয়ভাবে আছেন, অন্যদিকে বিদেশের যোগাযোগগুলোর ক্ষেত্রেও শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে সজীব ওয়াজেদ জয় যে ধরনের অ্যাক্সেস পাচ্ছেন, যে ধরনের সম্পর্ক তৈরি করতে পারছেন, যতটা আস্থার সঙ্গে তাকে গ্রহণ করা হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে, সেটা আওয়ামী লীগ, শেখ হাসিনা
কাজে লাগাতে চাইছেন। কাজেই সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব নিয়েছেন, গত কয়েক মাস ধরেই সক্রিয়ভাবে তিনি সে দায়িত্ব পালন করছেন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে এক রকমের মতামত গড়ে তোলা, জনমত গড়ে তোলা, তাদের মধ্যে একটা সমর্থন গড়ে তোলা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য। এছাড়াও কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশে এসেছিলেন সফরে, তার সঙ্গে একটা বৈঠক কিন্তু তখনই সেট করা হয়েছিল, যেই বৈঠকে অনলাইনে ঢাকা থেকে কমনওয়েলথ মহাসচিব সেই বৈঠক করেন এবং সেখানে সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল সহ কয়েকজন নেতারা অংশ নেন এবং তার মাধ্যমে ইউনূস সরকারকে এই বার্তা দেওয়া হয় যে কমনওয়েলথও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সেই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে বিশাল পরিবর্তন এসেছে। ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সকল কর্মকর্তাদের বদলেছেন। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত এসেছেন। দক্ষিণ এশিয়ায় সার্জিও গোর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। পল কাপুর এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে। এরা প্রত্যেকেই বলছেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত নিরাপত্তা রক্ষার জন্য যেভাবে এই অঞ্চলের রাজনীতিকে দেখতে চাইবে, এই অঞ্চলের কূটনীতিকে বিবেচনা করবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ভারতের পরামর্শই গ্রহণ করবে। সজীব ওয়াজেদ জয় বর্তমানে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে, বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ স্থাপন করে মূলত এই কাজটাই করছেন যে এই মতামতটা গড়ে তুলতে চাইছেন, জোরালো করতে চাইছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরতে হবে এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সজীব ওয়াজেদ জয় সাম্প্রতিক কলকাতায় যে প্রকাশ্য সভায় এসে বক্তব্য দিলেন, সেখানেও কিন্তু এই কথাটাই বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক্ষুনি এগিয়ে আসতে হবে, সময় শেষ হয়ে আসছে, একটা সাজানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই সাজানো নির্বাচনের মাধ্যমে চরমপন্থী গোষ্ঠীকে একটা ক্ষমতাবান রাজনৈতিক শক্তিতে পরিণত করা হচ্ছে। কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করাতেই তারা এই নির্বাচনের মাধ্যমে এতটা ক্ষমতা পেতে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী অবস্থানে চলে যেতে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিদেশে, আন্তর্জাতিক পর্যায়ে এই আওয়ামী লীগের এই বার্তাটাই পৌঁছে দিতে কাজ করছেন। যুক্তরাজ্যের সঙ্গে যেমন ধরুন, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্ষেত্রে এই আওয়ামী লীগ দেখছে যে দূতাবাসগুলো যে বার্তা তাদের সরকারগুলোকে পাঠাচ্ছে, সরকারগুলো অনেক ক্ষেত্রেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আসলে ঘটনা কিভাবে পাল্টে যাবে সেই বিষয়গুলো সেভাবে অবগত নয়। যেমন ধরেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, তিনি সর্বত্র দৌড়াদৌড়ি করছেন যে জামায়াতে ইসলামী একটা মধ্যপন্থী ইসলামী দল এবং এই মধ্যপন্থী ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় এলেও শরিয়া আইন আসবে না, কাজেই এই নিয়ে আপত্তি করার কোনো কারণ নাই। সজীব ওয়াজেদ জয় কলকাতার বক্তৃতায় যেমন বলেছেন, ঠিক তেমনি তিনি এই কথাটাই, এই বার্তাটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে তোলা বিদেশের সঙ্গে যোগাযোগের তার যে টিম, তার মাধ্যমে প্রচার করছেন, তার মাধ্যমে একরকমের জানান দিচ্ছেন যে এই মধ্যপন্থী ইসলামী দল বলে আসলে কিছু হয় না, বাংলাদেশের রাষ্ট্রীয় সাংবিধানিক চরিত্রটাই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে পাল্টে যেতে পারে। শেখ হাসিনা অবসরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গার্ডিয়ানের প্রতিবেদনেও, ব্রিটিশ শীর্ষস্থানীয় পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদনেও যে কথা উঠে এসেছে, এক এক দিন 15-16 ঘন্টা পর্যন্ত তিনি বিভিন্ন বৈঠক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কলে থাকছেন। এখন ভারত সরকার যখন তাকে আরো বেশি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, দলীয় সাংগঠনিক কার্যক্রমে আরো সক্রিয় হতে দিচ্ছে, তখন এমনটা জানা যাচ্ছে দলীয় সূত্রে যে শুধু যে যুক্তরাজ্যের একটা প্রতিনিধি দল লন্ডন থেকে উড়ে এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন তাই নয়, ভারত সরকার এখন তার অত্যন্ত সুরক্ষিত বাসভবনে দিনে সর্বোচ্চ 20 জন পর্যন্ত নেতা কর্মীকে শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিচ্ছেন। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় দুজনেই আরো বেশি বেশি প্রকাশ্যে আসবার কথা ভাবছেন, কারণ তারা দেখছেন যে এর মাধ্যমে সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে
মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য মনোযোগের সঙ্গে প্রকাশিত হচ্ছে এবং সে বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে দেশে বিদেশে। শেখ হাসিনা 23শে জানুয়ারি প্রথম প্রকাশ্য জনসভায় বক্তৃতা দিয়েছেন। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজনে ওই মত বিনিময় সভায় শেখ হাসিনা অডিও বার্তার মাধ্যমে আসার পর শুধু যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তেলে বেগুনে জ্বলে উঠেছে তাই নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু তার ওই অডিও বার্তার মাধ্যমে ওই মত বিনিময় সভায় যোগ দেওয়াকেও প্রকাশ্য সভায় তার প্রথম উপস্থিতি হিসেবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে। সজীব ওয়াজেদ জয়ও সাম্প্রতিক সময়ে যেমন প্রথম আল জাজিরার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎকারে সময় দিয়েছেন, তেমনি কলকাতায় অডিও সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে বক্তৃতা দিয়েছেন। সেটা শিরোনাম হয়েছে সারা ভারত জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আগামী সময়টাতে তিনি প্রকাশ্যে এসে আরো জনসংযোগ বাড়ানোর বিষয়ে সক্রিয়ভাবে ভাবছেন। অনেকগুলো কর্মসূচি এরই মধ্যে সাজানো হয়েছে সজীব ওয়াজেদ জয়ের সংযোগ স্থাপনের জন্য। কাজেই শেখ হাসিনা অবসরে যাওয়ার কোনো প্রশ্ন তো উঠছেই না, বরং 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় তিনি দলকে সময় দিচ্ছেন। আর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি রাজনীতিতে তেমন আগ্রহী ছিলেন না, তিনিও মায়ের সঙ্গে একমত হয়েছেন যে এই সংকট কালে দলকে সময় দেওয়া, রাজনীতিকে সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ যদি ফিরতে না পারে, সজীব ওয়াজেদ জয় নিজেই তার বক্তব্যে যেটা বলেছেন, 5, 10 কিংবা আরো অনেক লম্বা সময়ের জন্যে বাংলাদেশটা হাতছাড়া হয়ে যেতে পারে। কাজেই তিনি যেমন বলেছেন, সময় এখনই। মা আর ছেলে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একযোগে ঠিক সেভাবেই কাজ করছেন। মা যখন তৃণমূলের দুর্গমতম অঞ্চলের নেতা কর্মীর সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের পাশে দাঁড়াচ্ছেন, প্রতিটি নির্বাচনী এলাকার কর্মীদেরকে আলাদা আলাদা করে নিয়ে বসছেন কনফারেন্স কলে, তখন ছেলে সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মিত্র খুঁজে পেতে, যারা আন্তর্জাতিক জনমত গঠন করবেন, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য যথোপযুক্ত চাপ সৃষ্টিতে।